করে নিচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে জয়েন করার জন্য। সো ওয়েলকাম টু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাস। আমরা আজকে একসাথেই ক্লাসটা করছি জাস্ট ফর কোঅর্ডিনেশন, যে আমরা বেসিক্যালি হচ্ছে ঠিক যে জায়গাটা থেকে গত ক্লাসে শেষ করেছিলাম, আমার যদি ভুল না হয়ে থাকে, আমরা ডকুমেন্টেশন গুলো নিয়ে কথা বলেছিলাম এবং আপনাদেরকে আমি ছোট্ট একটা হোমওয়ার্কের কথা বলেছিলাম। আমার যতটুকু মনে পড়ে, এই ডকুমেন্টেশন গুলো ডিসকাশন করার পর যে ডকুমেন্টেশন গুলো একটা নর্মাল বিজনেস অপারেশনস এর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি দেখতে পাই, আরো অনেক ডকুমেন্ট থাকে বেসড অন দ্য ট্রানজেকশন নেচার। যদি আমরা ইম্পোর্ট এক্সপোর্ট হয় তখন এই ডকুমেন্টেশনের পয়েন্ট গুলো আরো বেড়ে যায়। বাট অ্যাপারেন্টলি জাস্ট আমরা মানে বেসিক কিছু অ্যাকাউন্টিং ট্রানজেকশন রেকর্ড করার জন্য আমরা যে ডকুমেন্ট গুলো ইউজুয়ালি ফলো করে থাকি, ইউজুয়ালি আমরা পেয়ে থাকি, সেই ডকুমেন্টেশন গুলো নিয়ে কথা বলা হয়েছিল লাস্ট ক্লাস, আমার যদি ভুল না হয়ে থাকে। অ্যান্ড এই ডকুমেন্টেশন গুলো নিয়ে কথা বলার পর আমরা পরবর্তীতে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই ডকুমেন্টেশনের পার্টের পর আপনাদেরকে বুকস অফ প্রাইম এন্ট্রি গুলোর যেই লিস্ট গুলো আছে, এই বুকস অফ প্রাইম এন্ট্রি গুলোর লিস্ট, মানে যে 8টা বুকস অফ প্রাইম এন্ট্রি আছে সেটা আমি আপনাকে বলেছিলাম একটু দেখে আসতে। অ্যান্ড এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে বুকস অফ প্রাইম এন্ট্রির ঠিক আমার ফার্স্ট সোর্স থেকে যে কি কি সিকোয়েন্স আমরা ফলো করি টু রেকর্ড আওয়ার ট্রানজেকশন, সেগুলো আমরা বলেছিলাম আপনাদেরকে হোমওয়ার্কের জন্য বলতে। সো আমাকে একটু কাইন্ডলি যারা আছেন একটু এখান থেকে বলেন যে আমরা গত ক্লাসে যেই আমরা স্টেপ গুলো বলেছিলাম, যে আমরা ফার্স্ট এই সোর্স ডকুমেন্টস গুলো কালেক্ট করব, সোর্স ডকুমেন্ট গুলো কালেক্ট করে দেন এটাকে কোথায় রেকর্ড করব, তারপর এটা কোথায় ট্রান্সফার করব, মানে এই অ্যাকাউন্টিং সাইকেল যেটা আমরা গত ক্লাসে ডিসকাশন করেছিলাম, এটা একটু যদি কেউ আমাকে কাইন্ডলি হেল্প করেন, একটু যদি বলেন তাহলে আমরা একটু শুরু করতে পারি। এনিওয়ান, ফ্লোর ইজ ওপেন, আদারওয়াইজ আমি র্যান্ডমলি ডাকবো যদি আপনারা নিজে থেকে কেউ একজন সদিচ্ছায় একটু বলে না দেন আমাকে। ওকে, তাহলে আমি একটু ওয়ান বাই ওয়ান যাই। আবির, আপনি একটু বলেন যে আমরা অ্যাকাউন্টিং সাইকেলের সিকোয়েন্স গুলো কি বলেছিলাম, এবং আমি এটা বলেছিলাম আপনারা সিকোয়েন্সিয়ালি এটা দেখে আসবেন। আবির, আর ইউ দেয়ার? জি স্যার। হ্যাঁ, একটু বলেন ভাইয়া। অ্যাকাউন্টিং সাইকেলের হচ্ছে সিকোয়েন্স না? হ্যাঁ। আহ, স্যার, প্রথম হচ্ছে আমাদের যে ট্রানজেকশন আইডেন্টিফিকেশন আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের রেকর্ড ট্রানজেকশন। তারপর হচ্ছে আমরা লেজার, আমরা রেকর্ড ট্রানজেকশনটা কোথায় করি, মানে যেই যেই বুক গুলাতে আমরা জাবেদা, ট্রানজেকশন, এটাকে কি আমরা জাবেদা বলি নাকি বুকস অফ প্রাইম এন্ট্রি বলি? বুকস অফ প্রাইম এন্ট্রিস। হ্যাঁ। সো ফার্স্টে আমরা তাহলে ট্রানজেকশন গুলো কোথায় রেকর্ড করব? বুকস অফ প্রাইম এন্ট্রিতে, রাইট? জি তো স্যার, জি স্যার। জাবেদা এটা এক ধরনের বুকস অফ প্রাইম এন্ট্রি, মানে জাবেদা অথবা জার্নাল, জাবেদার ইংরেজিকে আমরা জার্নাল বলি। সো জার্নাল বেসিক্যালি এক ধরনের বুকস অফ প্রাইম এন্ট্রি। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টে বুকস অফ প্রাইম এন্ট্রিতে এটাকে রেকর্ড করলাম, তারপর আমরা এটা কোথায় ট্রান্সফার করব? তারপর লেজার স্যার। দেন এটাকে আমরা লেজারে ট্রান্সফার করব। ভেরি গুড। লেজার ট্রান্সফার করার পরের কাজটা কি, আমরা এই তারপর লেজার হচ্ছে গুলো, স্যার ট্রায়াল ব্যালেন্স। এই লেজার গুলো দিয়ে আমরা একটা লিস্ট অফ ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করব। ওকে, দেন ট্রায়াল ব্যালেন্সের পর তারপর হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি স্যার। তারপর হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, তারপর ফাইনাল স্টেটমেন্ট। অ্যাডজাস্টিং এন্ট্রি, যেটার জন্য আমরা অনেক সময় এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স অর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করি, তারপর আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফাইনাল প্রিপেয়ার স্টেটমেন্ট। করি। ইয়াস। সো আপনি পারফেক্টলি বললেন যে আমরা সিকোয়েন্স গুলো ফলো করি, ফার্স্টে আমরা সাপোর্টিং ডকুমেন্ট গুলো কালেক্ট করি, সোর্স ডকুমেন্ট গুলো কালেক্ট করি, এই সোর্স ডকুমেন্ট গুলো আমরা রেকর্ড করি বুকস অফ প্রাইম এন্ট্রিতে, বুকস অফ প্রাইম এন্ট্রিতে রেকর্ড করার পর এটা আমরা দেন লিস্ট ডাউন করি, ট্রান্সফার করি লেজারে, এই লেজার গুলোর ব্যালেন্স গুলো দিয়ে আমরা প্রিপেয়ার করি ট্রায়াল ব্যালেন্স, দেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এন্ড দেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। থ্যাংক ইউ। এখন আমরা এরপরের একটা হোমওয়ার্ক আপনাদের জন্য আমার ছিল, ইটস নট দ্যাট মাচ লাইক হোমওয়ার্ক, এটা আপনাদেরকে জাস্ট একটু গো থ্রু করে আসতে বলা হয়েছিল যে আমরা বুকস অফ প্রাইম এন্ট্রি থেকে আজকে শুরু করব। সেই ক্ষেত্রে বুকস অফ প্রাইম এন্ট্রির যে নামগুলো ছিল, সেই নামগুলো কি ছিল, এটা একটু যদি কেউ কাইন্ডলি আমাকে একটু বলেন। আবির, আপনি আপাতত মিউট করেন। এরপর নেম অফ বুকস অফ প্রাইম এন্ট্রি, রাসেল মিয়া, রাসেল।
বুকস অফ প্রাইম এন্ট্রি গুলোর নাম কি কি ছিল? আমরা টোটাল নর্মালি কয়টা বুকস অফ প্রাইম এন্ট্রির নাম লেখা ছিল স্লাইডে? রাসেল কি আছেন? এরপর মাহমুদুল হাসান আছেন? ওকে, আপনারা মাহমুদুল, আমি শুনতে পাচ্ছি না, আপনি মনে হয় আনমিউট করেছেন, বাট আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। স্যার হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন মাহমুদুল। স্যার সেরকম ভাবে তো মনে নাই স্যার, হয়তো বা দুই একটা বলতে পারবো স্যার। আপনি বলেন যে কয়টা বলতে পারেন। স্যার আমাদের সেলস জার্নাল ছিল আচ্ছা, পার্সেস। আমি আপনাকে একটু সরি, একটু থামাচ্ছি। সেলস জার্নাল বেসিক্যালি কোনো নাম ছিল না, অথবা সেলস জার্নাল বলতে কোনো কিছু হয় না। এটাকে আমরা বলি সেলস ডে বুক। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে, সেলস ডে বুক অথবা সেলস বুক আপনি বলতে পারেন, বাট সেলস ডে বুক, সেলস জার্নাল বলতে আসলে কোনো জিনিস নেই। তাহলে আপনি বলেন সেলস ডে বুক, তারপর তারপর স্যার পার্সেস ডে বুক স্যার। পারচেজ ডে বুক, তারপর কি ছিল? তারপর স্যার স্যার আসলে স্যার ভালো মতো ওগুলো দেখা হয়নি স্যার আমার। ওকে, দেখা হয়নি তো। এটা হ্যাবিটটা ঠিক করতে হবে আমাদের, যে যদি আমরা আগের ক্লাসগুলো করে ফেলি, সেই ক্লাসের পড়াগুলো একটু জাস্ট দেখে আসা। হ্যাঁ, এটা একটু আই আই উড রিকোয়েস্ট আপনারা সবাই এটা করেন। আহ সরি এরপর স্যার। এরপরে হচ্ছে মার্জানা, মার্জানা আলম। হ্যালো, মার্জানা আছেন? মার্জানা, এই যে আপনারা কোশ্চেন করতেছি দেখে লিভ নিয়ে আবার জয়েন করতে চাচ্ছেন, খুব ফাঁকিবাজ আপনারা, টেন্ডর, এটাকে বলা হয় টেন্ডর। ওকে, তাহলে আপনারা বেসিক্যালি অনেকেই জয়েন করেছেন, বাট অনেকেই হচ্ছে কথা বলছেন না, আবার অনেকেই হয়তোবা জয়েন করে আপনারা অন্য জায়গায় চলে গিয়েছেন। তো আমি আসলে আর বেশিক্ষণ সময় না নিই, আমরা আর্টস সরি স্যার, আমি স্যার বাইরে আছি স্যার, বাইরে আছি স্যার এখন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারতেছি আপনাদের টাইমিংটার কারণে। সো আমরা একটু টপিক স্টার্ট করে দিই। সো আমি আর আসলে খুব বেশি টাইম নিচ্ছি না। আমরা ঠিক এখান থেকে শুরু করতে চেয়েছিলাম, যদি আমার ভুল না হয়ে থাকে, যে আমরা টোটাল 8টা ডে বুক ইউজুয়ালি ফলো করি টু রেকর্ড আওয়ার ডে টু ডে ট্রানজেকশনস অ্যান্ড আওয়ার ইউজুয়াল আনইউজুয়াল ট্রানজেকশন। সো এক কথায় আমার বিজনেসে যত ধরনের ট্রানজেকশন হয়ে থাকে, সব ধরনের ট্রানজেকশন গুলো আমরা এই এই ডে বুক গুলাতে ইউজুয়ালি রেকর্ড করি। যদিও এত সেপারেট ডে বুক অনেকেই আসলে ফলো করে না, বাট দ্যাটস এ বেস্ট প্র্যাকটিস। আমি কোন কোন বুকে আসলে কি কি রেকর্ড করব, কোন কোন ডকুমেন্ট গুলো আমি রেকর্ড করব। সো আমি একটু নামগুলো একটু আপনাদের সাথে রিকল করার ট্রাই করি। আমরা যে কথাগুলো গত ক্লাসেও বলার ট্রাই করেছিলাম, যে আমাদের 8টা ডে বুকের নামগুলো একটু সিকুয়েন্সিয়ালি মনে রাখবো। একটা হচ্ছে সেলস ডে বুক, সেলস রিটার্ন ডে বুক, বিকজ সেলস ডে বুক এবং সেলস রিটার্ন ডে বুক দুইটা আসলে কানেক্টেড। কারণ অনেক সময় আমরা সেলস ডে বুক এবং সেলস রিটার্ন ডে বুক দুইটা আলাদা মেনটেন না করে একসাথেও অনেকেই মেনটেন করে। এটা করা পসিবল, কোনো প্রবলেম নাই। এরপর পারচেজ ডে বুক, পারচেজ রিটার্ন ডে বুক, এটার ক্ষেত্রেও সেম। পারচেজ ডে বুক এবং পারচেজ রিটার্ন ডে বুক সেপারেট মেনটেন না করে একসাথেও মেনটেন করা পসিবল। তারপর ক্যাশ বুক, এখানে আমার ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট দুইটাই রেকর্ড করা হয়। অ্যান্ড ক্যাশ বুক এটা একটা রেগুলার বেসিসে আমার যত ধরনের ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট হয়ে থাকে, সেটার জন্য আমরা ক্যাশ বুক ফলো করে থাকি। দেন হচ্ছে পেটি ক্যাশ বুক অ্যান্ড দেন জার্নাল। তো এই হচ্ছে আমার বেসিক্যালি ডে বুক গুলোর নাম। আমরা কোন ডে বুকে কি কি ডকুমেন্ট, কি কি ট্রানজেকশন রেকর্ড করি সেটা একটু দেখি। ফার্স্টে আমরা বললাম যে সেলস ডে বুক। একটু মিউট করবো কাইন্ডলি যারা বাইরে আছেন, অথবা সাইড নয়েজ হচ্ছে আপনাদের। এই ইমরান, ওকে। সো ঠিক যে কথাটা আমরা বলার ট্রাই করছিলাম, আমাদের প্রেজেন্টেশন বারবার আসলে ব্যাক করে আসতে হয়, কেননা পাওয়ার পয়েন্ট থেকে আমার ইয়েতে যাওয়ার ডিরেক্ট আসলে নাই, আমাকে স্কেপ দিয়ে করতে হচ্ছে।
সো এখন আমার ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ অর ফার্স্ট কোয়েশ্চেন টু আস যে আমরা আসলে সেলস ডে বুকে কি রেকর্ড করব। সো আমরা ওয়ান বাই ওয়ান আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু লিখে রাখতে অথবা নোট ডাউন করতে যে সেলস ডে বুকে আমি কি রেকর্ড করব। সেলস ডে বুকে আমি রেকর্ড করব, প্লিজ ট্রাই টু রিমেম্বার, অল কাইন্ড অফ ক্রেডিট সেলস। যত ধরনের ক্রেডিট সেলস আছে সব ক্রেডিট সেলস গুলো আমরা রেকর্ড করব সেলস ডে বুকে। ওকে, তার মানে যদি ক্যাশ সেল হয় সেটা কিন্তু আমার সেলস ডে বুকে আসবে না, সেটা ক্যাশ বুকে চলে যাবে। সো অল কাইন্ড অফ সেলস ডে বুকে আমরা রেকর্ড করব অল কাইন্ড অফ ক্রেডিট সেলস, যেটার সোর্স ডকুমেন্ট হচ্ছে আমার সেলস ইনভয়েস। আমরা যে ইনভয়েসটা অ্যাকচুয়ালি পাই সেলস ইনভয়েস, সেটা আমরা রেকর্ড করব সেলস ডে বুকে। এন্ড এটা আমরা ডেইলি যত ধরনের সেল আমরা ক্রেডিটে করব সবগুলো আমরা সেলস ডে বুকে রেকর্ড করব। এন্ড অন দ্য আদার হ্যান্ড তাহলে সেলস রিটার্নস ডে বুক কোনটা? সেলস রিটার্নস ডে বুক হচ্ছে যত ধরনের সেলস রিটার্ন হয়, এটাকে আমরা অনেক সময় রিটার্ন ইনওয়ার্ড বলি, কারণ এই রিটার্নটা আমার কাছে আসছে, এটা আমার কাছে আবার রিটার্নটা ব্যাক করছে, সো এই জন্য এটা ইনওয়ার্ড বলা হয়, যেটা আমার আমার কাছে ইন হচ্ছে মানে আমার ওয়্যার হাউসে আবার ব্যাক করতেছে। তাহলে সেলস রিটার্নে আমরা যদি বাংলায় বুঝতে চাই, অল কাইন্ড অফ যত ধরনের সেলস রিটার্ন হয়, সব সেলস রিটার্ন গুলো, যত ধরনের আমার ক্রেডিট নোট আমি ইস্যু করি, যত ধরনের আমার রিটার্ন গুলো আমার ক্রেডিট নোটের মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করি, সেগুলো আমরা সেলস রিটার্ন ডে বুকে রেকর্ড করি। তাহলে এই ব্যাপারটা খুব সিম্পল। সেলস ডে বুকে আমরা ক্রেডিট সেলস রেকর্ড করি, সোর্স ডকুমেন্ট হচ্ছে আমার সেলস ইনভয়েস। সেলস রিটার্ন ডে বুকে আমরা সেলস রিটার্ন রেকর্ড করি, যেটার আমার সোর্স ডকুমেন্ট হচ্ছে ক্রেডিট নোট। ওকে, দেন পারচেজ ডে বুক অ্যান্ড পারচেজ রিটার্ন ডে বুক। পারচেজ ডে বুকে অন দ্য আদার হ্যান্ড আমরা রেকর্ড করি অল কাইন্ড অফ ক্রেডিট পারচেজ, মানে আমার পেয়েবল যা যা হবে সেগুলো আমরা পারচেজ ডে বুকের মাধ্যমে পেয়ে থাকি অথবা পারচেজ ডে বুকের মাধ্যমে আমরা রেকর্ড করে থাকি। আমরা একটা স্যাম্পল দেখবো পারচেজ ডে বুক সেলস ডে বুক গুলো আসলে কি কি ইনফরমেশন ইউজুয়ালি থাকে। এন্ড এটার সোর্স ডকুমেন্ট হচ্ছে আমার পারচেজ ইনভয়েস, যে আমি আসলে ইনভয়েস এর মাধ্যমে যত টাকার আমি ক্রেডিটে পারচেজ করলাম, পেয়েবল অথবা ক্রেডিটর অ্যারাইজ করলো। ইয়ে হয়ে আসতেছে আর কি। এটা কি আমার একা নাকি আপনাদের সবার জন্য, না শুধু আপনার না না স্পেসিফিক? স্যার, আমি অনেক আটকে আটকে আসতেছে আর কি, এরকম একটা মানে এটা কি সময়। আমাদের ঠিক আছে সব। আমি বলছি এটা কি আপনার জন্য নাকি বাকি সবার জন্য, মানে দ্যাটস মাই কোয়েশ্চেন। না, বাকিটা ওরা কি শুনতে পাচ্ছে নাকি ওইটা? আমরা শুনতে পাচ্ছি। স্যার So, শোনা যায় স্যার। হ্যাঁ, যদি বাকিদের সবার প্রবলেমটা না থাকে তাহলে এটা আমার এন্ড থেকে আসলে প্রবলেমটা না, এটা একটু আপনার ইন্টারনেটটা যদি কাইন্ডলি চেক করেন। হ্যাঁ, মানে আচ্ছা প্লিজ, মানে আমি আমার ভয়েস বাকিদের যদি ঠিক মতো শুনতে পারেন আমাকে একটু কনফার্ম করছেন আপনারা যে ঠিক মতো শুনতে পাচ্ছেন। সো আই উড রিকোয়েস্ট যে একটু যদি এখন 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 ঠিক আছে আমার। ওকে, সো এটা একটু আপনি বাইরে থাকলে অথবা যদি কোনো কারণে ইন্টারনেটটা ব্যাড হয় সেক্ষেত্রে অনেক সময় এরকম হয়। সো ইট ইজ নট এ প্রবলেম, আমি তো রেকর্ডিং রাখছি, সো দ্যাটস অ্যাকচুয়ালি অনলাইন ক্লাসগুলো রেকর্ডিং রাখা, সো দ্যাট মাঝখান থেকে যদি কারো কোনো প্রবলেম ফেসও করেন আপনি ইন ফিউচার এটা আবার রেকর্ডিং দেখে নিতে পারবেন। সো দ্যাটস পারফেক্টলি ফাইন। আমরা ঠিক যে কথাটা বললাম যে পারচেজ ডে বুক, এটাতে আমরা রেকর্ড করব পারচেজ ইনভয়েস, কি রেকর্ড করব অল কাইন্ড অফ ক্রেডিট পারচেজ। তাহলে একইভাবে আমি যদি বলি পারচেজ রিটার্ন ডে বুক, তাহলে পারচেজ রিটার্নস ডে বুকে আমরা কি রেকর্ড করব? এখানেও আমি সেম আমার পারচেজ রিটার্নস গুলো আমরা রেকর্ড করব, যত ধরনের পারচেজ রিটার্ন আমি দিচ্ছি আমার সাপ্লায়ারকে সেগুলো আমরা পারচেজ রিটার্নস ডে বুকে রেকর্ড করব। ওকে, এই হচ্ছে আমার 4টা ডে বুক। এটা কিন্তু একদম আমার ডে টু ডে আপডেট করা লাগবে এবং ডে টু ডে আমার অল কাইন্ড অফ ক্রেডিট সেলস, অল কাইন্ড অফ ক্রেডিট পারচেজ, অল কাইন্ড অফ রিটার্ন, সেলস রিটার্ন এবং পারচেজ রিটার্ন গুলো আমরা রেকর্ড করব আমাদের এই ডে বুক গুলোর মাধ্যমে। এরপর আমরা আসি ক্যাশ বুক। ক্যাশ বুকে আমি কি রেকর্ড করব? আমি যে কথাটা বললাম, ক্যাশ বুকে আমরা রেকর্ড করব অল কাইন্ড অফ ক্যাশ রিসিপ্ট অ্যান্ড ক্যাশ পেমেন্ট। তার মানে আমি একটু আগে যে ক্রেডিটে সেল করলাম, আমার যে রিসিভেবল গুলো অ্যাকচুয়াল অ্যারাইজ করলো, এই রিসিভেবল থেকে আমি যখন পেমেন্টটা পাবো তখন এটা আমার ক্যাশ বুকের মাধ্যমে পেমেন্ট এন্ট্রিটা দিতে হবে, আমাকে ক্যাশ বুকে এটা আপডেট করতে হবে। আবার আমি যদি আমার সাপ্লায়ারকে কোনো পেমেন্ট করি সেটাও আমার ক্যাশ পেমেন্ট বুকে এটাকে আপডেট করতে হবে। তাহলে ক্যাশ বুকে, এখানে আমরা ক্যাশ বুক বলছি ঠিক আছে, বাট এখানে কিন্তু নট অনলি ক্যাশ, আমি যে হার্ড ক্যাশ দিচ্ছি সেটা না, অল কাইন্ড অফ পেমেন্ট, লাইক আমার যত রকমের পেমেন্ট আছে সেটা আমার ব্যাংকের মাধ্যমে হোক, সেটা আমার চেকের মাধ্যমে হোক, সেটা আমার ক্যাশের মাধ্যমে হোক, অল টাইপ অফ ক্যাশ ট্রানজেকশনস আমরা এখানে রেকর্ড করব এক্সেপ্ট পেটি ক্যাশ ট্রানজেকশন। পেটি ক্যাশ কোনগুলো? এই যে আপনার ডে টু ডে যেই চা কফি প্রিন্টিং, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, এই রিক্সা ভাড়া বাস ভাড়া, এই যে আমার ডে টু ডে আপনার কোনো ক্লিনিং ফি
এক কথায় আমরা যত ধরনের খুচরা খরচগুলো আছে, যত ধরনের আমার ছোট ছোট খরচগুলো আছে, এই ছোট ছোট খরচগুলো আমরা ক্যাশবুকে রেকর্ড না করে এই ছোট ছোট খরচগুলোর জন্য আমরা একটা সেপারেট ক্যাশবুক ম্যানেজ করি, মেনটেন করি। এটাকে আমরা বলি পেটি ক্যাশবুক। তার মানে আমরা ক্যাশবুক এবং পেটি ক্যাশবুকের মধ্যে একটা ছোট্ট মানে সূক্ষ্ম ডিফারেন্স দেখতে পাবো। ক্যাশবুকে আমরা অল টাইপ অফ ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট রেকর্ড করব ঠিকই, এক্সেপ্ট আমার যত ধরনের ছোট ছোট ক্ষুদ্র ট্রানজেকশন গুলো আছে, যেটা এক্সাম্পল আমি বললাম যে আপনার ফুড বিল, আপনার কোনো টি বিল, আপনার কোনো ক্লিনিং ফি, নিউজ পেপারের কোনো কস্ট, আপনার হয়তো বা এমপ্লয়িকে আপনি যদি কোনো ফুড অ্যালাউন্স দেন, অথবা আপনার যদি কোনো কারণে কোনো ট্রাভেল, লাইক ট্রাভেল বলতে এটা আবার এয়ার টিকেট না, নট লাইক এয়ার টিকেট, লোকাল কোনো ট্রান্সপোর্টেশন যদি কারো আপনার রিক্সা ভাড়া থেকে বাস ভাড়া, মেট্রো রেল ভাড়া, এগুলো যদি হয়, এগুলো সব পেটি ক্যাশের মাধ্যমে অ্যাকচুয়ালি রেকর্ড করা হয়। ওকে, তাহলে ক্যাশবুক এবং পেটি ক্যাশবুক বেসিক্যালি আমরা দেখলাম যে আমার এই ট্রানজেকশন গুলো আমরা ক্যাশবুকের মাধ্যমে এবং পেটি ক্যাশবুক গুলোর মাধ্যমে রেকর্ড করে থাকি। তাহলে আমরা ইউজুয়ালি দেখতে পাই যে আমাদের যত রকমের ডে টু ডে ট্রানজেকশন গুলো আছে সেগুলো আমরা এই ক্যাশবুক গুলোর মাধ্যমে, পেটি ক্যাশবুক গুলোর মাধ্যমে, সেলস ডে বুকের মাধ্যমে এবং পারচেস ডে বুক গুলোর মাধ্যমে রেকর্ড করে থাকি। নাও কোয়েশ্চেন আসবে যে আসলে তাহলে জার্নাল বুকে আমি কি রেকর্ড করি, মানে তাহলে জার্নাল বুকে আমার কি কি ট্রানজেকশন গুলো রেকর্ড করা হয়। সো প্লিজ ট্রাই টু রিমেম্বার দ্য সেন্টেন্স। এটা একটু মনে রাখার ট্রাই করি, আমরা মনে রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমার উপরের যত ডে বুক গুলো আমরা দেখলাম, যে সেলস ডে বুক, পারচেস ডে বুক, ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক, এই বুক গুলাতে, এই অরিজিনাল এন্ট্রি গুলাতে যে ট্রানজেকশন গুলো আমরা রেকর্ড করি না আর রেকর্ড করতে পারি না, সেটাকেই আমরা রেকর্ড করব জার্নাল বুকে। ওকে, সেটাকে আমি রেকর্ড করব জার্নাল বুকে। তাহলে আমি কোন কোন আইটেম গুলো আমরা আসলে আমাদের জার্নাল বুকে রেকর্ড করব? যেমন আপনি যদি আমাকে বলেন যে আপনি সাপ্লায়ারের থেকে গুডস কিনেন, সেটা আপনি পারচেস ডে বুকে রেকর্ড করলেন, বিকজ এটা আপনার অরিজিনাল ডে বাই ডে ট্রানজেকশনে আপনার এটা রেকর্ড হবে। বাট আপনি যদি কোনো অ্যাসেট পারচেস করেন, যেমন আপনার অ্যাসেট তো আর প্রতিদিন আপনি পারচেস করেন না, আপনার তো মেশিন আর প্রতিদিনই আপনাকে পারচেস করতে হয় না, প্রতি মাসে আপনাকে পারচেস করতে হয় না। তো এই যে আনইউজুয়াল ট্রানজেকশন গুলো আছে, সেইটাকে আপনি জার্নাল বুকে রেকর্ড করতে পারেন। প্লাস আপনাকে যদি আমি বলি ডেপ্রিসিয়েশনস, আপনাকে যদি আমি বলি ব্যাড ডেট, এগুলা কিন্তু কোনোটাই আমার আগের কোনো ডে বুকে রেকর্ড করা হয় না। আপনাকে যদি আমি বলি অ্যাক্রুয়াল প্রিপেমেন্টস, এই বাকি যত ট্রানজেকশনস গুলো আমরা প্রিভিয়াস ডে বুক গুলোতে রেকর্ড করি না, সেই ট্রানজেকশন গুলোকে আমরা রেকর্ড করি জার্নালের মাধ্যমে, সেই ট্রানজেকশন গুলোকে আমরা রেকর্ড করে থাকি জার্নাল বুকে। আমার কথাটা কি বুঝতে পারছি আপনারা? মানে আমি কি বুঝাতে পারতেছি যে জার্নাল বুকে অ্যাকচুয়ালি আমরা কোন ট্রানজেকশন গুলো রেকর্ড করি? জি স্যার। এবং এখানে আমি একটা ছোট্ট সূক্ষ্ম একটা ডিফারেন্স আপনাদেরকে বলবো, সূক্ষ্ম একটা ডিফারেন্স আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করব। যে জার্নাল বুকে আমরা অ্যাকচুয়ালি যখন রেকর্ড করি, আমরা প্রত্যেকটা জার্নালের জন্য একটা ডাবল এন্ট্রি প্রোভাইড করি, একটা ডাবল এন্ট্রি থাকে, একটা ডুয়েল এফেক্ট থাকে। যেমন প্রত্যেক ট্রানজেকশনের একটা ডেবিট এন্ট্রি থাকে এবং ওইটার করেসপন্ডিং ক্রেডিট এন্ট্রি থাকে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, আমি যখনই কোনো জার্নাল দিব, প্রত্যেকটা জার্নালের জন্য একটা আমাকে ডেসক্রিপশন দিতে হবে, একটা আমাকে বর্ণনা দিতে হবে যে আমি এই জার্নালটা কেন দিচ্ছি, আমি এই এন্ট্রিটা কেন পোস্ট করছি, দ্য রিজন আমাকে বলতে হবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাবল এন্ট্রি অ্যান্ড জার্নাল। ডাবল এন্ট্রি হচ্ছে একটা বুক কিপিং প্রিন্সিপাল, যেটার মাধ্যমে আমরা ডেবিট এবং ক্রেডিট রেকর্ড করে থাকি। বাট জার্নাল হচ্ছে এই যে ডেবিট ক্রেডিট রেকর্ড করা হয় ইনক্লুডিং ডেসক্রিপশন, ইনক্লুডিং আমার রিজনিং, যে কেন আমি আমার এই অ্যাসেটটাকে ডেবিট করলাম, কেন আমি এই আইটেমটাকে ক্রেডিট করলাম, এই রিজনটা দেওয়ার যে ডে বুকটা, এই রিজনটা দেওয়ার যে এন্ট্রিটা, এটাকে আমরা বলি জার্নাল এন্ট্রি, যেটাকে আমরা বাংলায় অনেকেই জাবেদা জেনে আসছি। এবং এটি আমাদের মোটামুটি ভাবে জানা ছিল, আর বাকিগুলো খুব একটা আমরা জানতাম না, বাট বাকিগুলো আমরা আসলে কোনো না কোনো ভাবে পড়ে আসছি, যেমন ক্রয় বই, বিক্রয় বই, খুচরা হিসাব, নগদান বই, এগুলো আমরা সবাই কম বেশি জানি। বাট ওই জিনিসগুলো আমরা আরেকটু আপডেট ভাবে সিকোয়েন্সিয়ালি পড়ার ট্রাই করছি, সো দ্যাট এটা আমরা আমাদের ইন ফিউচারে যখনই আমি অ্যাকাউন্টিং গুলো ভালো করে পড়বো, আমি যেন সিকোয়েন্সটা বুঝতে পারি,
যে আমার এই অ্যামাউন্ট গুলো কোত্থেকে আসছে। যেমন আমার রিসিভেবল অ্যামাউন্ট আমি কোত্থেকে পাবো, সেলস ডে বুক থেকে। আমি পেয়েবল অ্যামাউন্ট আমি কোত্থেকে পাবো, পারচেজ ডে বুক থেকে। আমার যত ধরনের ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্ট হয়েছে আমি কোত্থেকে পাবো, ক্যাশ বুক থেকে। আমার পেটি ক্যাশ ট্রানজাকশন গুলো আমি কোত্থেকে পাবো, পেটি ক্যাশ বুক থেকে। আমার অ্যাসেট গুলো যে পারচেজ করা হয়েছে, অ্যাসেট গুলো যে আমার সেল করা হয়েছে, এটার যে ডেপ্রিসিয়েশন হয়েছে, এটার যে ইরিকভারেবল ডেপ্ট হয়েছে, যদি কোনো এরর হয়ে থাকে যে এররটা আমাকে কারেক্ট করতে হবে, এই সবগুলোই আমরা করব ফাইনালি জার্নাল বুকের মাধ্যমে। সো দ্যাট ইজ দ্য এসেনশিয়াল ডে বুকস, যেটাকে আমরা বুকস অফ প্রাইম এন্ট্রি বলে থাকি। যেই বুকস অফ প্রাইম এন্ট্রি গুলাই হচ্ছে আমার ফার্স্ট সিকোয়েন্স অফ অ্যাকাউন্টিং সাইকেল, যেখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টিংটা শুরু করলাম। এবং এটাই বেসিক্যালি এখন আমরা গোয়িং ফরওয়ার্ড আস্তে আস্তে নেক্সট লেভেল গুলাতে ইনশাল্লাহ আপনাদের সাথে ডিসকাশন করা হবে। এখন আমরা যে জিনিসগুলো একটু দেখবো, যে ডে বুক গুলোতে আসলে কি কি জিনিস থাকে। জাস্ট এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, তারা এর বেশিও ইনফরমেশন রাখতে পারে। ইউজুয়ালি ডেট থাকে, রেফারেন্স নাম্বার থাকে, ট্রেড পেয়েবলস এর আমার সাপ্লায়ারের নেম থাকে, লেজার রেফারেন্স, আমি কোন লেজারে এটা নিব তার কোডটা আমি এখানে দিতে পারি, অ্যামাউন্ট কত, এরপর হচ্ছে এখানে যদি কোনো ভিএটি থাকে, সেলস ট্যাক্স থাকে, সেটার অ্যামাউন্ট কত, দেন পারচেজ কত, এবং এক্সপেন্স, মানে বেসিক্যালি হচ্ছে যদি এটা আমার আদার এক্সপেন্স হিসেবে আমরা কনসিডার করি, ডেবুকে এটা আমরা যদি রেকর্ড করি সেই ক্ষেত্রে। সো এটা আরো আপনার কলাম বেশিও হইতে পারে, কমও হইতে পারে, বেসড অন কোম্পানিজ রিকোয়ারমেন্ট, বাট এটা একটা বেসিক স্ট্রাকচার অফ পারচেজ ডে বুক। এই ইনফরমেশন গুলো বেসিক্যালি এখানে থাকে। একইভাবে সেলস ডে বুকের আপনি সিমিলার টাইপ অফ জিনিস পাবেন, যে কথাগুলো আমরা অলরেডি বলছিলাম। অ্যান্ড ক্যাশ বুক, ক্যাশ রিসিপ্ট বুক, ক্যাশ পেমেন্ট বুক, এখানেও সেম, আমরা অল কাইন্ড অফ ক্যাশ রিসিপ্ট রেকর্ড করি ক্যাশ রিসিপ্ট বুকে, অ্যান্ড অল কাইন্ড অফ ক্যাশ পেমেন্ট। এটা বেসিক্যালি দুইটা আমরা একসাথে, তার মানে হচ্ছে আমার ক্যাশ বুকের প্রিন্সিপালটা দাঁড়ায় হচ্ছে এরকম ভাবে যে আমার ফার্স্টই একটা ওপেনিং ক্যাশ ব্যালেন্স থাকে, দেন এটার সাথে আমার যত ধরনের ক্যাশ রিসিপ্ট আছে সেগুলো আমরা অ্যাড করি, আর যত ধরনের ক্যাশ পেমেন্ট আছে সেগুলো আমরা মাইনাস করি। মাইনাস করার পর ফাইনালি আমরা একটা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স পাই, যে ক্যাশ ব্যালেন্সটাই বেসিক্যালি আমাদের জন্য আলটিমেটলি ইয়ার এন্ডে অথবা মান্থ এন্ডে আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ব্যালেন্স। সো দ্যাট ইজ দ্য সিম্পল ডেসক্রিপশনস অফ আমার তিনটা ডে বুকের। এবং এই তিনটা ডে বুকের ক্ষেত্রে আমার ডকুমেন্টেশন গুলো কি কি সেটাও আমরা জানি, অলরেডি ডিসকাশন করেছি আপনাদেরকে। এবং এটা হচ্ছে বেসিক্যালি জার্নালের যে স্পেশাল ট্রানজেকশন গুলো, যে কথাটা আমরা বললাম একটু আগেই, আপনি ভালো করে খেয়াল করে দেখেন যে জার্নাল বুকে আমরা কোন ট্রানজেকশন গুলো রেকর্ড করব। রেকর্ডস নন রুটিন, মানে আনইউজুয়াল ট্রানজেকশনস, নট ক্যাপচার্ড। ক্যাপচার বলতে বোঝাচ্ছে রেকর্ডেড ইন আদার ডে বুকস, মানে অন্য ডে বুকস গুলাতে যেগুলো আমরা রেকর্ড করি নাই সেগুলাই আমরা জার্নাল বুকের মাধ্যমে রেকর্ড করব। এই কথাটাই আমরা বলছিলাম এইখানে। এবং এই কথাটারই একটা ছোট্ট উদাহরণ এখানে দেওয়া আছে, যদি আমরা একটু জাস্ট দেখি কুইকলি যে আসলে কি উদাহরণ আমাদের দেওয়া আছে, যে আমার জার্নালে কি কি ধরনের ট্রানজেকশন রেকর্ড হয়। দেখেন, ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেপ্ট, অ্যাসেট অ্যাকুইজিশন এন্ড ডিসপোজাল, এরর কারেকশন। সো এগুলো হচ্ছে আমার টিপিক্যাল রেকর্ডের একটা এক্সাম্পল, যে আমার কি কি জিনিস অ্যাকচুয়ালি আমার ডেবুকে, আমি জার্নাল ডেবুকে রেকর্ড করবো। এবং এক্সাম্পলটা খেয়াল করে দেখেন, নন কারেন্ট অ্যাসেট ডেবিট, ক্যাশ ক্রেডিট, এবং এটার রিজনটাও বলে দিচ্ছে, টু রেকর্ড দ্য পারচেস অফ আ নিউ নন কারেন্ট অ্যাসেট। এই যে এটাই হচ্ছে রিজন, এটাই হচ্ছে আমার ডেসক্রিপশন, যে কেন আমি আমার এই জার্নালটা এখানে রেকর্ড করছি। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন আদার ডে বুক অ্যান্ড জার্নাল ডে বুক। সো এই হচ্ছে বেসিক্যালি আমার ডে বুকের বেসিক কথাবার্তা। এখানে আলটিমেটলি আর ওইরকম ভাবে খুব একটা প্রবলেমের কিছু নেই, এবং খুব একটা কমপ্লিকেটেড কিছু নেই যেটা আপনাদেরকে হয়তো বা আর নতুন করে বলা লাগবে, কেননা আপনারা অলরেডি এই জিনিসগুলো জানেন। আমি অলরেডি আপনাদের সাথে কথা বলে যেটা বুঝতেছি, ইউ গাইজ হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং। তো এখন আমরা যে কথাটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ডাবল এন্ট্রি বুককিপিং এর যে রুলস এবং আমাদের যে গোল্ডেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এইটা। সো এই ডাবল এন্ট্রি বুককিপিং এর যে রুলসটা আছে, এই রুলসটার ক্ষেত্রে আমরা অলওয়েজ একটা জিনিস মনে রাখবো, যে ডাবল এন্ট্রি বুককিপিং এই ব্যাপারটা কমপ্লিটলি ব্যাক আপ, কমপ্লিটলি বেসড অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। হ্যাঁ, অলওয়েজ রিমেম্বার দিস, অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর বেস করে আসলে এই ডাবল এন্ট্রি বুককিপিং এর কনসেপ্টটা ডেভেলপ করা। এটা আমরা সবাই জানি, লুকা প্যাসিওলি এটা অনেক আগেই, এটা 1494 সালের দিকে হচ্ছে উনি এটা ডেভেলপ করেন, এবং ওনার বইটা খুব সুন্দর একটা বই ছিল অ্যাকাউন্টিং, সেখান থেকে আমাদের অ্যাকাউন্টিং এর জার্নি শুরু। এবং সেই জিনিসগুলো আমরা আসলে ওভার দ্য ইয়ার বিভিন্নভাবে এক্সপ্লোর করার ট্রাই করেছে, এবং বিভিন্নভাবে এটা আসলে আপডেট হয়েছে। যদিও এখন একটা নতুন রিসার্চ অলরেডি জাপানে স্টার্ট হয়েছে, আমরা ডাবল এন্ট্রি বুককিপিং রুলস পড়ি ঠিকই,
বাট স্টিল এখনো পর্যন্ত ট্রিপল এন্ট্রি এটা নিয়ে কথাবার্তা চলছে যে আসলে তিনটা অ্যাঙ্গেল থেকে কিভাবে অ্যাকাউন্টিংটাকে চিন্তা করা যায়। সো দ্যাটস সেপারেট, যেটা আমাদের এখনো কোথাও কোনো জায়গায় অফিসিয়ালি রেকগনাইজ না, বাট ইটস আ ডিসকাশন পয়েন্ট যেটা অনেকে আসলে রিসার্চ করার ট্রাই করছে। সো ডাবল এন্ট্রি বুককিপিং এর কথা যদি আমি বলি, ডাবল এন্ট্রি বুককিপিং এর আপনি যদি নামটা ভালো করে খেয়াল করেন, এখানে দুইটা এন্ট্রি হবে মিনিমাম, রাইট? আবারও আমি বলছি মিনিমাম দুইটা এন্ট্রি হবে, নট ম্যাক্সিমাম দুইটা এন্ট্রি। তো অনেকে আমরা ধারণা করি যে সবসময় দুইটা এন্ট্রি হয় না, দুইটার বেশি এন্ট্রিও হতে পারে, বাট মিনিমাম দুইটা এন্ট্রি থাকতেই হবে। একটা হচ্ছে আমার ডেবিট এন্ট্রি, আর একটা হচ্ছে আমার ক্রেডিট এন্ট্রি। তার মানে প্রত্যেকটা ট্রানজেকশনের ডুয়েল এফেক্ট হবে, মানে দুইবার এফেক্ট করবে, দুইবার এফেক্ট থাকবে। একটা এফেক্ট হচ্ছে ডেবিট হবে, আরেকটা এফেক্ট হচ্ছে ক্রেডিট হবে। এখন কোন এফেক্টটা ডেবিট হবে, কোন এফেক্টটা ক্রেডিট হবে, এইটা ডিপেন্ড করবে আপনার যে ডেবিট এবং ক্রেডিটের যে প্রিন্সিপালস, সেই ডেবিট এবং ক্রেডিটের প্রিন্সিপালস এর উপর। এবং আমরা কম বেশি সবাই জানি ডেবিট এবং ক্রেডিটের প্রিন্সিপালসটা কি, আমরা দেখবো আজকে, তারপরও সুন্দর করে বোঝার ট্রাই করবো যে আসলে ডেবিট এবং ক্রেডিট কিভাবে কাজ করে। সো আমরা একটু আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটাতে ব্যাক করি, যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের ডাবল এন্ট্রি বুককিপিং এর পুরো ব্যাপারটা কমপ্লিটলি বেসড অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশনস। এবং এটা আমরা ফার্স্টের দিকে একটু আপনাদেরকে বলার ট্রাই করেছিলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে ইটস এ কম্বিনেশন অফ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আমরা যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা নিয়ে কথা বলেছি এই ফার্স্ট ক্লাসগুলোতে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার অ্যাসেট থাকে, আমার লায়াবিলিটি থাকে এবং ইকুইটি থাকে। এই অ্যাসেট, লায়াবিলিটি এবং ইকুইটির পুরো ব্যালেন্সটাই হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই মানে আমার ইকুয়াল করাটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। আপনি যদি আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এখানে দেখেন, বেসিক্যালি অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। এখানে আমরা ক্যাপিটালও বলতে পারি, অনেক সময় এটাকে আমরা ইকুইটিও বলতে পারি, ওনার্স ইকুইটিও বলতে পারি। অ্যাসেট যেটা আমরা জানি দ্যাট ইজ রিসোর্সেস ওন্ড বাই দ্য বিজনেস, আর লায়াবিলিটিস যেটা ওড টু দ্য বিজনেস, মানে ওড টু দ্য আদার্স, ওড বাই বিজনেস টু আদার্স, যেটা আমার আলটিমেটলি আমার ওনার বাদে অন্য যাদের কাছে আমি লায়াবল, এক কথায়। আর ক্যাপিটাল হচ্ছে ওড টু দা অ্যাকচুয়ালি ওনার, এবং যেটা বেসিক্যালি আমরা অনেক সময় এটাকে রিসাইডুয়াল ইন্টারেস্টও বলি, এটাকে আমরা অনেক সময় নেট অ্যাসেটও বলে থাকি। সো এখান থেকে আপনাদেরকে অনেক সময় এক্সামে আমি হয়তো বা আপনাদেরকে বলবো একটু ভালো করে দেখতে যে ক্যাপিটালের ফর্মুলাটা কি হবে। তাহলে যদি আমি আপনাকে ম্যাথমেটিক্যালি জিজ্ঞেস করি ক্যাপিটালের ফর্মুলাটা কি হবে, ক্যাপিটালের ফর্মুলাটা হবে হচ্ছে ক্যাপিটাল সমান সমান অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, রাইট? তার মানে হচ্ছে আমার ইকুইটির ডেফিনেশন হচ্ছে আমার অ্যাসেট থেকে অল লায়াবিলিটিস বাদ দেওয়ার পর আমি যেটা পাই সেটাই কি আমরা বলি ইকুইটি অর ক্যাপিটাল। এইটাকে আমরা অনেক ক্ষেত্রে নেট অ্যাসেট বলে থাকি। হ্যাঁ, অলওয়েজ রিমেম্বার, আমরা যে ইকুইটি বলি, খেয়াল করে দেখবেন আপনারা ঠিক এই স্লাইডের নিচের দিকে, নেট অ্যাসেট সমান সমান আমার টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিস, মানে আমার টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি বাদ দেওয়ার পর যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বলছি নেট অ্যাসেট, সেটাকে আমরা বলছি ক্যাপিটাল, সেটাকে আমরা বলছি ইকুইটি। সো দ্যাট ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি কনসিডার আওয়ার অ্যাকাউন্টিং ইকুয়েশনস। এখন আমি যদি আপনাদেরকে এখানে একটা ডুয়েল এফেক্টের মাধ্যমে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ইম্প্যাক্ট গুলো আমরা কিভাবে দেখাই, অথবা কিভাবে দেখানো লাগে, অথবা কিভাবে দেখানো উচিত, সেটা যদি আমি একটু প্র্যাকটিস আপনাদেরকে করাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে এটা কাজ করে। যেমন আমি যদি একটা সিম্পল ভাবে বলি যে আপনি আপনার বিজনেসের জন্য 10 লাখ টাকার একটা অ্যাসেট পারচেজ করছেন ক্রেডিটে, রাইট? তার মানে বিজনেস পারচেজেস ইকুইপমেন্ট অফ 10 লাখ টাকা, যেটা আপনি অন ক্রেডিটে করেছেন, ধারে করেছেন। সো ধারে যদি আপনি কিনে থাকেন তাহলে ফার্স্ট অফ অল এটার তো ডুয়েল এফেক্ট আপনাকে চিন্তা করতে হবে। তাহলে ডুয়েল এফেক্ট আপনি চিন্তা করবেন কিভাবে? ফার্স্টে আপনি দেখবেন যে এটার এগেইনস্টে আপনি অ্যাসেটটা পেয়েছেন, তার মানে আপনার অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, আপনার অ্যাসেট বাড়ছে। তো অ্যাসেট যদি বাড়ে তাহলে 10 লাখ এটা আমার অ্যাসেটের সাথে অ্যাড হবে। অন দ্য আদার হ্যান্ড আপনি এই 10 লাখ টাকা কিন্তু ক্যাশে কিনেন না, আপনি ক্রেডিটে কিনেছেন, মানে আপনি ধারে কিনেছেন, রাইট? তো আপনি যদি ধারে কিনে থাকেন তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এই ধারে পারচেস করার জন্য আপনার লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে। সো যেহেতু লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে তার মানে এটা আপনার অ্যাসেটকে বাড়িয়ে দিবে 10 লাখ, অন দ্য আদার হ্যান্ড এটা আপনার লায়াবিলিটিকে বাড়িয়ে দিবে 10 লাখ। এখন আপনি যখন আপনার ইকুয়েশনটা দেখবেন, আপনার ইকুয়েশনটা দেখবেন ইকুয়ালি মিলে যাচ্ছে, তার মানে অ্যাসেট 10 লাখ ইকুয়াল টু লায়াবিলিটি 10 লাখ, ইকুইটি 0।
তার মানে লেফট সাইডেও 10 লাখ, রাইট সাইডেও 10 লাখ। তাহলে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রিন্সিপালটা এমন ভাবে হবে যে আমি যখনই আমাদের এই ট্রানজেকশন গুলোর ডুয়েল এফেক্ট অ্যাপ্লাই করব, আমরা ট্রানজেকশন গুলোর দুইটা ইম্প্যাক্ট অ্যাপ্লাই করব, এই ইম্প্যাক্টটা পড়ার পর মানে ইফেক্টটা পড়ার পর আমার লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল হবে, মানে আমার অ্যাসেট শুড বি ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে যে কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রিন্সিপালটা কাজ করে? জি স্যার। একইভাবে আমি যদি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, যে আমাদের খুব টিপিক্যাল একটা এক্সাম্পল, যে মালিক 1 কোটি টাকা দিয়ে বিজনেসটা শুরু করলেন, মানে 1 কোটি টাকা ইনভেস্ট করছেন কোম্পানিতে, মালিক ইনভেস্ট করেছেন। তো যেটা মালিক ইনভেস্ট করছেন, ওনাররা ইনভেস্ট করেছেন, তাহলে এটা তো কোম্পানির জন্য ক্যাপিটাল, রাইট? তাহলে ক্যাপিটাল 1 কোটি টাকা বাড়বে। অন দ্য আদার হ্যান্ড এটার এগেনস্টে বিজনেস কি পাচ্ছে? ক্যাশ পাচ্ছে, আর ব্যাংকে তার টাকাটা আসছে। তো তার মানে তার বিজনেসের পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, এটা তার জন্য অ্যাসেট বেড়ে যাচ্ছে 1 কোটি টাকা, অন দ্য আদার হ্যান্ড ক্যাপিটাল বেড়ে যাচ্ছে 1 কোটি টাকা। তার মানে আমার লাইবিলিটি উইল রিমেইন আনচেঞ্জ। তার মানে অ্যাসেট আগে ছিল 10 লাখ, এখন আরো 1 কোটি বাড়লো, 1 কোটি 10। আমার লাইবিলিটি 10 লাখ ছিল এবং ক্যাপিটাল আরো 1 কোটি টাকা বাড়লো। তার মানে অ্যাসেট 1 কোটি 10, লাইবিলিটি প্লাস ক্যাপিটাল 1 কোটি 10। সো দ্যাট ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি রেকর্ড আওয়ার অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো আমি আপনাদেরকে একটা ওয়ার্ড ফাইল অলরেডি দিয়েছি, যেখান থেকে আপনারা হয়তো বা দেখতে পাবেন যে আসলে আমরা এটাকে কিভাবে ট্রানজেকশন গুলোকে ডুয়েল এফেক্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। সো আমি একটু আপনাদেরকে ওয়ার্ড ফাইলে যাওয়ার আগে জাস্ট আমরা একটা লাস্ট স্লাইড একটু ডিসকাশন করে যাই বিফোর কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনের ব্যাপারে আমি একটা ছোট্ট এক্সটেন্ডেড ইকুয়েশন আপনাদেরকে একটু বলতে চাই। এটা তো বেসিক ইকুয়েশন অফ অ্যাকাউন্টিং, বাট অনেক সময় আমরা যখন কোম্পানিটা অপারেট করব, যেমন আমরা সবাই জানি যে যদি প্রফিট করে কোম্পানি, তাহলে এটা আমার ইকুইটিকে ইনক্রিজ করবে। তার মানে যদি এখানে প্রফিট হয় অথবা যদি এটা ইনকাম হয়, তাহলে এটা আমার ক্যাপিটালের সাথে অথবা ইকুইটির সাথে অ্যাড হয়ে যাবে। আর যদি বিজনেস লস করে, তাহলে এটা ইকুইটির সাথে মাইনাস হয়ে যাবে, ক্যাপিটালের সাথে মাইনাস হয়ে যাবে। যদি বিজনেস কোনো কিছু ড্রয়িংস করে বিজনেস থেকে ওনাররা, তখনও এটা আমার ক্যাপিটাল অথবা ইকুইটিটাকে কমাই দিবে। সো তার মানে আমরা যখন অ্যাকাউন্টিং ইকুয়েশনটা নিয়ে কথা বলছিলাম, সো অ্যাকাউন্টিং ইকুয়েশনটার একটা এক্সটেন্ডেড ভার্সন হইতে পারে এইরকম: অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি, ব্র্যাকেটে আমরা মেনশন করতে পারি প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। মানে হচ্ছে যেগুলো আমার ইকুইটিটাকে অথবা ক্যাপিটালটাকে চেঞ্জ করবে, মানে বাড়াবে অথবা কমাবে। ওকে, সো দ্যাট ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি প্রোভাইড দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশনস। এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই ডিসকাশনটার আমরা একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অ্যাপ্লিকেশন আজকে আমরা দেখার ট্রাই করব। অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা নেক্সট স্লাইডে আমাদের ডাবল এন্ট্রির যে বেসিক প্রিন্সিপাল এবং ডাবল এন্ট্রির যে গোল্ডেন প্রিন্সিপাল, সেটা আমরা একটু বোঝার ট্রাই করবো। সো ডাবল এন্ট্রির আমার বেসিক প্রিন্সিপাল আমরা সবাই জানি, এবং এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আমার এই অ্যামাউন্ট গুলোর উপর: অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইনকাম অ্যান্ড ক্যাপিটাল। ওকে, তাহলে আমরা জানি যে আমার যদি অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস এগুলো যদি বাড়ে তাহলে কি হয়, আর কমলে কি হয়। এই ব্যাপারটা আমরা সবাই কম বেশি আমাদের গোল্ডেন প্রিন্সিপালস এর ব্যাপারটা জানি, যেহেতু আমার এলিমেন্টস গুলো আমরা জানি: অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্স। সাথে আমরা ড্রয়িংসটা এখানে কনসিডার করলাম। ড্রয়িংস যেটাকে আমরা বলি যে ওনাররা যদি তাদের ব্যক্তিগত কারণে মানে পার্সোনাল পারপাসে বিজনেস থেকে কোনো কিছু উইথড্র করে, কোনো কিছু ড্রয়িংস করে, উত্তোলন করে, সেটাকে আমরা ড্রয়িংস বলে থাকি। ব্যক্তিগত পারপাসে হইতে হবে, বিজনেস পারপাসে হইলে এটাকে আমরা ড্রয়িংস বলবো না। সো ব্যক্তিগত পারপাসে যদি কেউ আসলে কোনো টাকা উইথড্র করে, ড্রয়িংস করে, সেটাকে আমরা ড্রয়িং বলছি। যেটা আমরা সবসময় মনে রাখবো, যেহেতু ওনার্স পার্সোনাল পারপাসে উইথড্র করছে, এইটা তার ইকুইটির পরিমাণটাকে কমিয়ে দিবে। সো অলওয়েজ রিমেম্বার, ড্রয়িংস এটা আমার ইকুইটিটাকে কমায় দেয়। সো ইটস সিমিলার লাইক আমরা একটা এক্সপেন্সের মধ্যে করেও চিন্তা করতে পারি। এখন আপনি দেখেন যে আমরা যে প্রিন্সিপালটা জানি যে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, এটা যদি বাড়ে ডেবিট, কমলে ক্রেডিট। তার মানে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, পারচেস এগুলা ইনক্রিজ করলে ডেবিট, ডিক্রিজ করলে ক্রেডিট। অন দ্য আদার হ্যান্ড লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল এটা যদি ডিক্রিজ করে তাহলে ডেবিট, বাট ইনক্রিজ করলে মানে যদি বৃদ্ধি পায়, যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট।
এখন আপনাকে এটা বুঝতে হবে যে অ্যাসেট কখন বাড়ছে, লায়াবিলিটি কখন বাড়ছে, এক্সপেন্স যখন হচ্ছে তখনই বাড়ছে। লাইক এক্সপেন্সটা যখন ইনকার হয় তখনই আমরা এটাকে বলছি যে এক্সপেন্স ইনক্রিজেস অর এক্সপেন্স অ্যাকচুয়ালি ইনকার্ড। তো এই হচ্ছে বেসিক্যালি আমার বেসিক প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। আপনারা সবাই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অথবা প্রিভিয়াস অ্যাকাউন্টিং এর যারা ছিলেন অথবা যদি নাও থেকে থাকেন, আই ট্রুলি বিলিভ আপনারা এই কনসেপ্টটা সবাই জানেন যে অ্যাসেট মানে যেটাকে আমরা আমাদের এলিমেন্টস থেকে দেখে আসছি, এক্সপেন্স পারচেজ দুটো একই প্রিন্সিপালস, ড্রয়িংস, এগুলো যদি আমার বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, তাহলে আমরা ডেবিট এন্ট্রি দিই এবং এগুলো ইউজুয়ালি ডেবিট ব্যালেন্সই প্রকাশ করে, এগুলো ইউজুয়ালি ডেবিট হয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড যদি এগুলা ডিক্রিজ করে তাহলে এটাকে আমরা ক্রেডিট করি, মানে অ্যাসেট যদি কমে যায় তাহলে এটাকে আমরা ক্রেডিট করি, এক্সপেন্স যদি কমে যায় তাহলে এটাকে আমরা ক্রেডিট করি, লায়াবিলিটি ইনকাম ক্যাপিটাল যদি বেড়ে যায় তাহলে এটাকে আমরা ক্রেডিট করি, আর যদি কমে যায় তাহলে এটাকে আমরা ডেবিট করি। সো দ্যাট ইজ হাউ উই প্রোভাইড আওয়ার ডাবল এন্ট্রি বুককিপিং। এটা খুব সিম্পল একটা প্রিন্সিপাল, যেটা একটু প্র্যাকটিসটা করতে করতে আমাদের মাথায় চলে আসবে। এটা ইনিশিয়ালি এভাবে মুখস্থ করাটা একটু ডিফিকাল্ট, অনেক সময় আমরা দেখবো যে স্ট্রাগল ফেস করব, ইভেন দো আমরা অ্যাসেট আইডেন্টিফাই করতে স্ট্রাগল করব। সো লেটস ডু ওয়ান কোয়েশ্চেন্স, আমরা কয়েকটা প্র্যাকটিস করতে থাকি, তারপরে হয়তো বা আমাদের আরেকটু আন্ডারস্ট্যান্ডিংটা আপডেট হবে, কমপ্লিট হবে। সো দ্যাটস ফর দ্য স্লাইড পার্ট। আমরা প্র্যাকটিসে একটু চলে যাই যে আসলে আমরা প্র্যাকটিস গুলো কি কি করব। আপনাদের ওয়ার্ড ফাইল যেটা আমরা দিয়েছিলাম অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের এটা আপনারা পেয়ে যাবেন। সো আপনি যদি একটু জাস্ট দেখেন যে আমাদের আসলে এখান থেকে কি কি ট্রানজিশন গুলো আমরা আলটিমেটলি কনসিডার করছি। সো ফার্স্টে আমরা যে কথাটা বলছি যে এটা আসলে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা এটাকে কিভাবে রেকর্ড করব, খেয়াল করে দেখেন। আপনারা এটা আই বিলিভ করতেই পারবেন, এটা আপনাদের জন্য খুব কমপ্লিকেটেড কোনো কাজ না এবং এটা খুব সিম্পল কাজ একটা। আমরা এটাকে একটু এক্সেলই করার ট্রাই করব। খেয়াল করে দেখি আমরা এক্সেলে এটাকে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা লিখে ফেলবো ফার্স্টে। জাস্ট অ্যালাউ মি। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা জানি। অ্যাকাউন্টিং ইকুয়েশন কি ছিল? অ্যাসেটস should be equal to liabilities প্লাস ওনার্স ইকুইটি স্যার। at owners equity. ওকে, সো এটার সাথে আমরা প্লাস দিয়ে রাখতে পারি অথবা আমরা আরেকটা প্লাস সাইন আসলে ওকে। সো আমরা জাস্ট আমাদের এক্সেল এর মাধ্যমে এটা একটু দেখানোর ট্রাই করব যে আমরা আসলে কিভাবে করি। আমরা একটু ওয়ার্ড ফাইলটা একটু খেয়াল করি, কি বলেছিলাম আমরা। আমাদের বিজনেস স্টার্ট করছে, commenced, basically আমরা ফার্স্ট থেকেই পড়ি। The transactions of Ali's new business in its first week were as follows. তার মানে এটা হচ্ছে আলীর ফার্স্ট বিজনেসের ফার্স্ট উইকের কিছু ট্রানজাকশন। সো আমরা যদি ট্রানজাকশন গুলো একটু দেখার ট্রাই করি, ওকে, আমরা যদি একটু ট্রানজাকশন গুলো দেখার ট্রাই করি। নাম্বার 1, commenced business with introduction of 1000 cash। তার মানে $1000 দিয়ে যদি আমার বিজনেস স্টার্ট করা হয় তাহলে আলটিমেটলি কি হবে, এটা আমি কোথায় কোথায় এফেক্টটা পড়বো, এটা মানে আমার বিজনেস স্টার্ট করেছে, অ্যাসেট বাড়বে, ক্যাপিটাল বাড়বে, ইকুইটি বাড়বে। সম্পদ আর মালিকানা সত্ত্ব। একটা সেকেন্ড, আমি আপনাদেরকে আরেকটু ইজি করে দিচ্ছি এটাকে। ওকে, তাহলে এখানে আমার অ্যাসেট বাড়বে, কতটুকু অ্যাসেট বাড়বে? $1000, রাইট? এন্ড এটার জন্য আমার লায়াবিলিটিতে কোনো ইম্প্যাক্ট করবে না, রাইট? এগ্রিড। ইকুইটি বাড়বে $1000, তার মানে আমার ডেবিট এবং ক্রেডিট কি ঠিক আছে? 1000। হ্যাঁ স্যার ঠিক আছে। কোনো সমস্যা আছে এখানে? ডেবিটও 1000, ক্রেডিটও 1000 এবং লায়াবিলিটি 0, এটা আমার লায়াবিলিটিতে কোনো ইম্প্যাক্ট করছে না। এরপরে আমি দেখি 2 নাম্বার, পেইড $350 রেন্ট। আপনি রেন্ট পে করে দিয়েছেন $350। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ স্যার আপনি তো স্যার আমাদেরকে এক্সেল দিয়ে বোঝাচ্ছিলেন, কিন্তু স্যার আমাদের খাতায় বা কাগজে লিখতে হবে, তো সেক্ষেত্রে আমরা খাতায় কিভাবে লিখবো যদি একটু বলে দেন, একটু জানার ছিল স্যার। আচ্ছা, এটা এই একই ভাবে লিখবেন। আমি যদি খাতায়, এটা কি সেম ভাবে লিখবো কিনা? এই যে সেম ভাবেই লিখবেন। আমি আপনাকে খাতার ডেসক্রিপশনটা দিয়ে দিই। আপনি খাতায় এই যে টেবিল, মানে খাতায় যেভাবে করবেন, ধরেন
অ্যাসেট, লাইবিলিটিস অ্যান্ড ইকুইটি। জাস্ট আপনি অ্যাসেটের নিচে লিখবেন 1000, ইকুইটির নিচে লিখবেন 1000, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে স্যার, বুঝতে পেরেছি। মানে আমি জাস্ট এক্সেলে দেখাচ্ছি, জাস্ট মানে ক্যালকুলেশনটি ইজিয়ার হয়ে যাবে, আমার আর বারবার ওইখানে ব্যাক করতে হবে না। এরপরে আপনি যদি রেন্ট পে করে থাকেন, $350 রেন্ট পে করেছেন, এম আই রাইট? ইয়েস স্যার। তাহলে যদি 350 আপনি রেন্ট পে করেন, ফার্স্টে আপনি আমাকে বলেন রেন্ট এটা আপনার জন্য অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স না ড্রয়িংস? এটা হচ্ছে এক্সপেন্স স্যার। এক্সপেন্স স্যার। এটা এক্সপেন্স। তাহলে এক্সপেন্স হলে কি হবে? ওনার সিকিউরিটি বাড়বে না কমবে? কমবে স্যার। তাহলে ওনার সিকিউরিটি কমে যাবে 350, রাইট? এবং আপনি যেহেতু পে করে দিচ্ছেন, তাহলে পে করে দিলে কি হচ্ছে? ক্যাশ কমে যাচ্ছে না 350? ট্যাক্স কমে যাচ্ছে স্যার, অ্যাসেট কমবে, মাইনাস হবে। তাহলে আমার আলটিমেটলি এখন আমার নেট ইম্প্যাক্টটা দেখি। এখন কি ডেবিট ক্রেডিট ঠিক আছে? ইয়েস স্যার। আমি কি বুঝতে পারতেছি যে কিভাবে আমরা আসলে ডেবিট ক্রেডিটটা সেম রাখতেছি? মানে ডেবিট ক্রেডিট বলতে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা ঠিক আছে কিনা, দ্যাটস ইট। আমার লেফট সাইড এবং রাইট সাইডটা ঠিক Yes, আছে sir. কিনা, এন্ড দ্যাট হ্যাজ টু বি ইকুয়াল এভরি টাইম। যতগুলো এফেক্ট হবে প্রত্যেকটা এফেক্টের ক্ষেত্রে আমার ডাবল এন্ট্রি, ডুয়েল এফেক্ট ঠিক থাকতে হবে। ওকে, আচ্ছা, একই সাথে আমি যদি আপনাকে এই দুইটা ট্রানজাকশনের ডাবল এন্ট্রি জিজ্ঞেস করি, আপনি কি পারবেন না আমাকে বলতে? মানে যদি আমি আপনাকে এই দুইটা ট্রানজাকশনের ডাবল এন্ট্রি বলতে বলতাম, যেমন ফার্স্ট এরটা যদি আমি ডাবল এন্ট্রি বলতে বলি আপনাকে, ডাবল এন্ট্রি কি হবে? আপনি পারবেন আমাকে বলতে? আমার বিজনেস স্টার্ট করছে $1000 দিয়ে, তাহলে এটার কারণে বিজনেস কি পাইছে? ব্যাংক ডেবিট, রাইট? এবং এটার এগেনস্টে আমার কি বাড়ছে? ইকুইটি বাড়ছে, অর ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমার ব্যাংক বাড়ছে কত? 1000, 1000 আর ক্যাপিটাল বাড়ছে কত? 1000। ক্লিয়ার? আমি কি মানে বুঝাতে পারতেছি যে আপনাকে যদি অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং ইকুয়েশনও করতে বলে সেটাও আপনি পারবেন একই কোয়েশ্চেন দিয়ে। আবার আপনাকে যদি ডাবল এন্ট্রি করতে বলে, যেমন আপনার যদি পরেরটা ডাবল এন্ট্রি করতে বলে, তাহলে পরেরটা ডাবল এন্ট্রি কি? আপনার রেন্ট পে করছেন, তাহলে রেন্ট কি আপনার এক্সপেন্স না? তাহলে এক্সপেন্স কি বাড়ছে না কমছে এখানে? যেহেতু এক্সপেন্সটা ইনকার করছে, মানে এক্সপেন্সটা ইনকার করেছে, মানে ইনকার করা মানে হচ্ছে এক্সপেন্সটা বেড়ে গেছে, রাইট? এক্সপেন্সটা হয়েছে, তাহলে এক্সপেন্স যদি বাড়ে, এক্সপেন্স ডেবিট। এবং এটা কি আপনি পে করে দিয়েছেন না পেয়েবল আছে? পে করে দিয়েছি। যদি পে করে দেওয়া হয় তাহলে কি আপনার অ্যাকাউন্টে টাকা আছে না টাকা কমে গেছে? মানে অ্যাসেট আছে না কমে গেছে? অ্যাসেট কমে গেছে। তাহলে আমার কমে অ্যাসেট গেছে। কমে যাওয়া মানে কি? আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, ব্যাংক অর ক্যাশ ক্রেডিট, রাইট? তাহলে এটার অ্যামাউন্ট কত আমার? এই যে 350। আমি কি বুঝতে পারতেছি আপনাদেরকে? জাস্ট অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আপনি যে প্রিন্সিপালে করতে পারেন, একইভাবে আপনি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা যদি বুঝেন, এটা অটোমেটিক্যালি আপনার ডাবল এন্ট্রি, অ্যাকাউন্টিং এন্ট্রিও আপনি করতে পারবেন। ইটস সো সিম্পল, বিকজ এটি আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশনে এফেক্টটা পড়েছে। যেমন রেন্ট এক্সপেন্স, এটা এক্সপেন্সটা বাড়ছে, তাহলে এক্সপেন্স বাড়া মানে কি? এটা আমার ইকুইটিটাকে কমিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার রিডিউস ক্যাপিটাল অর ইকুইটি, রাইট? আর ব্যাংক অথবা ক্যাশ কমে গেছে, তার মানে কি? এটা আমার অ্যাসেট কমে গেছে, তার মানে ডিক্রিজ অ্যাসেট। সিম্পল কথা। তার মানে এই কথাটাই আমরা এখানে বলছিলাম। যেমন ব্যাংকের ক্ষেত্রে এখানে সেম, এটার কারণে আমার কি হচ্ছে? ইনক্রিজ অ্যাসেট, আর এটা হচ্ছে আমার ইনক্রিজ ক্যাপিটাল। এই যে আপনি যে বললেন ইনক্রিজ অ্যাসেট, তার মানে এটা আপনি অ্যাসেটের সাথে অ্যাড করেছেন। আপনি যে বললেন ইনক্রিজ ক্যাপিটাল, এটা আপনি ক্যাপিটালের সাথে অ্যাড করেছেন। তার মানে যেটা আপনার অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটাই বেসিক্যালি বেসড অন অর ব্যাকড বাই দা ডাবল এন্ট্রি। আমি কি বুঝতে পারছি কথাটা আপনাদেরকে? ওকে, তাহলে 2 নাম্বার গেল। 3 নাম্বার কি বলছে? পারচেজড আ ডেলিভারি ভ্যান ফর $400 ক্যাশ। ডেলিভারি ভ্যান এটা কি আমার এক্সপেন্স, অ্যাসেট? এটা আমার অ্যাসেট। তাহলে আমার অ্যাসেট বেড়ে যাবে $400, রাইট? আর এটার কারণে কি আমার লাইবিলিটি কোনো হয়েছে? আমি কি ক্রেডিটে পে করছি, মানে ক্রেডিটে ট্রানজাকশন করছি? এটার কারণে আমার কোনো ক্যাপিটাল বাড়ছে?
No, sir. নো স্যার। না, Asset, বাট asset, আমি আবার asset. এটা পে করে দিচ্ছি, আমি আবার ক্যাশেই পে করছি, রাইট? মানে ব্যাংকের মাধ্যমেই পে করছি। তার মানে এটা আমার একবার অ্যাসেট কে বাড়াচ্ছে, আবার এটা আমার অ্যাসেট কে কমিয়ে দিচ্ছে। আমি কি বুঝতে পারতেছি কথাটা? Yes, sir. তাহলে এটা যদি আমি এখন ডাবল এন্ট্রি আপনাকে করতে বলি, তাহলে ডাবল এন্ট্রি কি হবে? ডেলিভারি ভ্যান Delivery bank. অ্যাসেট Debit. ডেবিট, অ্যান্ড যেহেতু আপনি ব্যাংকের মাধ্যমে করেছেন, ব্যাংকের টাকা কমে গিয়েছে, আপনার ব্যাংক ক্রেডিট। তাহলে ডেলিভারি ম্যান আমার হচ্ছে $400, এটা আমার অ্যাসেট কে বাড়িয়ে দিচ্ছে, অ্যান্ড একইভাবে এটা আমার ক্যাশ থেকে অথবা ব্যাংক থেকে কমে যাচ্ছে, ব্যাংক অর ক্যাশ ক্রেডিট, রাইট? এখন আপনাকে যদি আমি আলটিমেটলি এটার সাম করতে বলি, খেয়াল করে দেখেন, ডেবিট এবং ক্রেডিট কি মিলছে? Yes, sir. আমার ডাবল এন্ট্রি প্রিন্সিপালস অর অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে বেসিক প্রিন্সিপাল, সেটা কি ঠিক আছে? Yes, sir. প্লিজ লেট মি নো যদি আপনাদের কোনো কনফিউশন অথবা কোনো ক্লারিফিকেশন লাগে, বিকজ আমি এটা আপনাদেরকে একটু কুইকলি যাচ্ছি, সো দ্যাট আপনারা অলরেডি যেহেতু জানেন, আমি ওই কনসিডারেশনই যাচ্ছি, সো নট লাইক যে এটা আপনারা খুব বেশি প্রবলেম ফেস করবেন। ওকে, এরপরে আমরা দেখি আমাদের 4 নাম্বারটা, obtained $1,000 ব্যাংক লোন। মানে আপনি কি করেছেন? ব্যাংক থেকে $1,000 লোন নিয়েছেন, রাইট? Yes, sir. ওকে, এখন আপনি আমাকে একটু বলেন, আগে আপনি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমাকে বলেন। যদি $1,000 আপনি লোন নিয়ে থাকেন, Sir, এটার asset. কারণে আপনার ফার্স্টে কি হয়েছে? লাইবিলিটি বাড়ছে না? Yes, sir. $1,000 লাইবিলিটি ইনক্রিজ করছে, রাইট? এটার কারণে ইকুইটিতে কোনো চেঞ্জ আসছে No, sir. না। এবং ব্যাংক থেকে আপনি কি পাইছেন লোন নেওয়ার কারণে? হোয়াট ইউ গেট? ইউ গেট ক্যাশ অর ইউ গেট ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পেয়েছেন, তাহলে এটার কারণে আপনার অ্যাসেট কি হবে? বাড়বে। তাহলে এটার ইম্প্যাক্টটা কি দাঁড়াচ্ছে? এটা আমার অ্যাসেট কে বাড়াচ্ছে, অন দ্য আদার হ্যান্ড এটা আমার লাইবিলিটিটাকে বাড়াচ্ছে। লাইবিলিটিকে বাড়াচ্ছে স্যার। তাহলে এইটা প্লাস এইটা, আমি এটাই জাস্ট কপি পেস্ট করে যদি দিয়ে যাই, তাহলে আলটিমেটলি আমরা দেখব এই দুটাকে যদি আমি অ্যাড করি 1650। খেয়াল করে দেখেন, তাহলে আমার লেফট সাইড 1650, রাইট সাইডও 1650। সো দ্যাট ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি রেকর্ড আওয়ার অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখন আমি যদি আপনাকে এটা ডাবল এন্ট্রি জিজ্ঞেস করি, আপনি কি বলতে পারবেন না আমাকে ডাবল এন্ট্রি কি হবে? Yes, sir. জি স্যার। তাহলে আমার ডাবল এন্ট্রি কি হবে? ব্যাংক ডেবিট, যেহেতু আমার অ্যাসেট বেড়ে গেছে, রাইট? ওকে, আর এটার এগেইনস্টে আপনি কি মানে কি নিচ্ছেন? লোন নিচ্ছেন, ব্যাংক লোন, লাইবিলিটিস ক্রেডিট। এটা আপনার লাইবিলিটি, এটা আমার ক্রেডিট, রাইট? সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান রেকর্ড। তাহলে ব্যাংক ডেবিট কেন আপনি করছেন? বিকজ ইনক্রিজ অ্যাসেট। আর লাইবিলিটিকে আপনি কেন ক্রেডিট করছেন? বিকজ এটা আপনার ব্যাংকের লাইবিলিটিটাকে ইনক্রিজ লাইবিলিটি। দ্যাটস ইট, দ্যাটস হাউ ইউ ক্যান রেকর্ড। এটাকে আপনি একইভাবে লিখতে পারতেন, ইনক্রিজ অ্যাসেট, এটা হচ্ছে আমার ডিক্রিজ অ্যাসেট। সো আপনি জাস্ট প্রিন্সিপালটা যদি বুঝতে পারেন, দেখবেন আপনাদের জন্য আসলে প্রবলেমেটিক কিছুই না, আপনারা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে এখানে অ্যান্সারটা করতে পারবেন। সো আই ট্রুলি বিলিভ এখানে আপনাদের কোনো কনফিউশন এই পর্যন্ত নাই, and যদি এ পর্যন্ত না থাকে, পরেরটাও আই বিলিভ আপনারা একটু ট্রাই করলেই পারবেন। নাম্বার 5, পারচেজ গুডস ফর রিসেল। মানে আপনি ইনভেন্টরি পারচেজ করেছেন কত? $300, রাইট? $300 যদি আপনি পারচেজ করে থাকেন, তাহলে এটা আপনি কিসে পারচেজ করছেন? ক্রেডিটে না ক্যাশে? ক্যাশে স্যার। ক্যাশে। তাহলে আপনি যদি গুডস পারচেজ করে থাকেন, এটা আপনার জন্য অ্যাসেট না এক্সপেন্স? এক্সপেন্স স্যার, এক্সপেন্স। 300, রাইট? এটা আপনার জন্য এক্সপেন্স। সো যদি এক্সপেন্স হয়, এটা আপনার ক্যাপিটালকে বাড়াবে না কমাবে? কমাবে স্যার। কমাবে। তাহলে ক্যাপিটাল যদি কমে যায়, তাহলে এটার লাইবিলিটির কোনো ইম্প্যাক্ট নাই, কারণ এটার জন্য আমার কোনো লাইবিলিটি অ্যারাইজ করে নাই, এবং আমি যদি ক্যাশে পারচেজ করেছি, তাহলে এটা আমার অ্যাসেটটাকেও কমাই দিবে, রাইট? ইয়েস স্যার। ওকে, তাহলে আমার লেফট সাইডে থাকতেছে কত? 1350, রাইট সাইডেও আপনি দেখবেন 1350। দুটাকে যদি আপনি অ্যাড করেন, দেখেন এখানে 1350 এই অ্যামাউন্টটাই আমার শো করছে। তো এখন এটা যদি আমি আপনাকে ডাবল এন্ট্রি জিজ্ঞেস করি, ডাবল এন্ট্রি কি হবে?
স্যার গুড পারচেজ ডেবিট, purchase debit, right? And ক্যাশ ক্রেডিট। cash or bank credit. তাহলে আপনি যে পারচেস করছেন এটা হচ্ছে আপনার জন্য এক্সপেন্স $300, আর এটার যদি আমি আপনাকে ডেসক্রিপশন অথবা এটার যদি আমি আপনাকে রিজনটা বলি, তাহলে এটা আমার ইনক্রিজ করছে এক্সপেন্সকে, এটা আমার ডিক্রিজ করছে অ্যাসেটকে, মানে আমার ব্যাংকের টাকাটা কমে যাচ্ছে, আমার অ্যাসেট ডিক্রিজ করছে বাট এক্সপেন্সকে ইনক্রিজ করছে, যেহেতু আমার পারচেস এটা আমার জন্য একটা এক্সপেন্স, এটা আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে রেকর্ড করব অ্যাজ অ্যান এক্সপেন্স। সো এই জিনিসগুলো আমরা সবাই খুব কম বেশি জানি এবং কম বেশি বুঝতেছি। পারফেক্ট, ভেরি গুড। এরপর আমরা পরেরটাতে যাই, পরের পয়েন্টটা, লাস্টের পয়েন্ট, এটি আমাদের জন্য আজকে শেষ। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা আবার রিকল করব এবং বাকি প্র্যাকটিস গুলো আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ ট্রাই করব করার জন্য আপনাদের সাথে নিয়ে ফিজিক্যালি। নাম্বার 6, sold all the goods purchased for 400 on credit. মানে আপনি যতগুলা গুডস কিনছিলেন, $300 কিনছিলেন, আপনি $600 $400 বিক্রি করছেন, তাহলে এই যে সেল করছেন এটার জন্য কি ইনকাম না এক্সপেন্স না লায়াবিলিটি না অ্যাসেট? ইনকাম স্যার, ইনকাম। ইনকাম হলে আমার কি হয়, ওনার সিকিউরিটি বাড়ে না কমে? এই যে আমরা লজিকটা দেখি, ওনার সিকিউরিটি ডেবিট, ওনার সিকিউরিটি বাড়বে, ওনার সিকিউরিটি ডেবিট, ওনার সিকিউরিটি বাড়বে 400, রাইট? ওকে, এটার কারণে লায়াবিলিটির কোনো ইমপ্যাক্ট পড়বে? নো স্যার, অ্যাসেট বাড়বে। নো স্যার। লায়াবিলিটির কোনো ইমপ্যাক্ট পড়বে না, কারণ আমি এটা সেল করছি, এটা আমার জন্য আলটিমেটলি হয় আমি ক্যাশ পাবো নয়তো আমাকে ইন ফিউচারে পে করবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, ও কি আমাকে টাকাটা দিয়ে দিছে, আমি কি ক্যাশে সেল করছি? নো স্যার, ব্যাংকে সেল হয়েছে স্যার। না না, প্লিজ প্লিজ এই লাইনটা পড়েন, আমি কিসে সেল করছি? এই যে ক্রেডিটে হয়েছে স্যার, ক্রেডিটে। হ্যাঁ, যদি বাকিতে সেল করি, বাকিতে সেল করলে আমার কি অ্যারাইজ করে? রিসিভেবল, রাইট? রিসিভেবল এটা আমার জন্য কি একটা অ্যাসেট, এটা আমরা এর আগেও ডিসকাশন করেছি আপনাদের সাথে। তাহলে অ্যাসেট বেড়ে যাবে 400। এখন খেয়াল করে দেখেন, আমি যদি আমার আলটিমেটলি লজিকটা খেয়াল করি, সরি, আমার লেফট সাইডে দাঁড়াচ্ছে 1750, রাইট সাইডেও এটা 1750 হওয়া উচিত এবং এটা 1750 হচ্ছে। খেয়াল করে দেখেন, এক্স্যাক্টলি আমার সবগুলো অ্যাকাউন্টিং ইকুয়েশনে প্লাস মাইনাস করে ফাইনালি 1750 আমার ডেবিট সাইডেও, মানে আমার লেফট সাইডেও দেখাচ্ছে 1750, আমার রাইট সাইডেও দেখাচ্ছে 1750। যেহেতু আমি সবগুলো ডাবল এন্ট্রি করেছি, এটারও ডাবল এন্ট্রিটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো ডাবল এন্ট্রিটা আমি যদি এখন এখানে করি তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? স্যার ওনার সিকিউরিটি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওনার সিকিউরিটি তো আর সরাসরি ডেবিট না, এটা তো আমার সেলস মানে ইনকাম, রাইট? ইয়েস স্যার, ইয়েস স্যার। রেভিনিউ এটা আমার হবে, এটা আমার ক্রেডিট হয়ে যাবে, রাইট? সেলস অর রেভিনিউ, যেহেতু এটা আমার ইনকাম, রাইট? ইয়েস স্যার। আর রিসিভেবল ডেবিট হবে। কেন রিসিভেবল ডেবিট হবে আমি লজিকটা বলে দিচ্ছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল, এইটা আমার অ্যাসেটকে বাড়িয়ে দিচ্ছে, রাইট? তার মানে ইনক্রিজ অ্যাসেট, আর এইটার কারণে আমার কি হচ্ছে? ইনক্রিজ ইনকাম অর সেলস। তাহলে আমরা জানি যে ইনকাম অথবা সেলস যদি বাড়ে এটা আমার জন্য অ্যাকচুয়ালি ক্রেডিট, আর যদি অ্যাসেট বাড়ে তাহলে এটা আমার জন্য অ্যাকচুয়ালি ডেবিট। সো দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি উই ক্যান রেকর্ড আওয়ার ডেবিট এবং ক্রেডিট অ্যাকাউন্টিং ইকুয়েশনস এবং ডাবল এন্ট্রি বুক কিপিং। সো আমরা ডাবল এন্ট্রি দেখলাম, ডেবিট ক্রেডিটের প্রিন্সিপালস গুলো আমরা একটু দেখার ট্রাই করলাম, আমরা এক্সেলে করলাম, এটা আমরা ম্যানুয়ালি হাতে কলমে করলে একই প্রিন্সিপাল হবে, আমি জাস্ট যোগ বিয়োগ করব, দ্যাটস ইট। আমরা যেহেতু খাতায় করবো ইন ফিউচার, মানে আমরা ক্লাস টেস্ট অথবা কুইজ গুলাতে, এটা সেক্ষেত্রে এটা আমরা হাতে কলমেও করলেও একই রকম প্রিন্সিপালই হবে যেটা আপনি কোশ্চেন করছিলেন। সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি এবং আপনাদের জন্য আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যতটুকু আমরা দেখলাম এই পর্যন্ত, আমি এক্সেলটা দিয়ে দিচ্ছি, ওয়ার্ডটা অলরেডি দেওয়া আছে আপনাদের কাছে। সো সেই ক্ষেত্রে আপনারা যদি পসিবল হয় এই ইনফরমেশন গুলো, মানে পরবর্তীতে আসলে আমরা যেগুলো দেখবো এগুলোর কোয়েশ্চেন গুলো যদি একটু দেখে আসেন, জাস্ট একটু ট্রাই করলেন, তাহলে আমাদের জন্য অ্যাকচুয়ালি মানে ডিসকাশন করাটা অথবা এটা আর একটু গো থ্রু করাটা ইজিয়ার হবে। ওকে, সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একটু এই যেইটুকু আমরা করলাম এইটুকু দেখেন, পাশাপাশি বাকিগুলোর কোয়েশ্চেন গুলো একটু দেখেন,
জাস্ট আমরা একটু প্র্যাকটিসটা ঠিক মতো করতে চাই, বিকজ এটা খুব বেসিক একটা জিনিস, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই ডাবল এন্ট্রি এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনের ব্যাপারগুলো বোঝা। সো হোপফুলি আমরা আগামী ক্লাসে এটা র্যাপ আপ করতে পারবো। দেন আমাদের টপিক হচ্ছে রিসিভেবল, সেখানে আমরা ইনশাল্লাহ যেতে পারবো আমাদের ক্লাস কোর্সের কন্টেন্ট আউটলাইন অনুযায়ী। সো সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছি, লেট মি নো। আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি সো দ্যাট ইউ গাইস ক্যান রিক্যাপ ফ্রম দ্য রেকর্ডিং। ওকে, সো আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা সনাতন ধর্মের আছেন অথবা যারা পূজার জন্য ব্যস্ততায় আছেন তাদেরকে পূজার শুভেচ্ছা। সবাই সবার জন্য দোয়া করবেন, সুস্থভাবে আপনারা ফিরে আসবেন, এই কামনায় আমি শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ সবাইকে।